প্রিয় শিক্ষার্থী, অনার্স সেকেন্ড ইয়ার এবং ডিগ্রি সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীদের আবারও স্বাগত জানাচ্ছি। আমরা প্লান্ট অ্যাসেটের যে চ্যাপ্টারটি বিভিন্ন পদ্ধতি নিয়ে অবচয় ধার্য করার যে বিভিন্ন পদ্ধতি নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি, আজকে একটি প্রায়োগিক একটি বিষয়বস্তু এখানে প্রেজেন্টেশন করব, যে কিভাবে আমরা অ্যাসেট অ্যাকাউন্ট এবং ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বা ইনকাম স্টেটমেন্টে কীভাবে আমরা প্রেজেন্টেশন করি, সেই বিষয়বস্তুটাই মূলত একটু আজকে দেখানোর চেষ্টা করব। এই ফাঁকে আরেকটু কথা বলে রাখি যে তোমরা যারা এই অনলাইন ক্লাসে নিয়মিত আছো বা ভিডিওগুলো দেখছো, যে শুধুমাত্র কলেজের ফেসবুক পেজে যে এটি দেওয়া থাকবে তা নয়, আমার নিজস্ব চ্যানেলেও তোমরা ঢুকতে পারো। আমার নাম দিয়ে ঢুকলেই হবে, মোহাম্মদ ইফতেখারুল ইসলাম। এইটা দিয়ে ঢুকলে তোমরা পেয়ে যাবে। এই নামেই চ্যানেলটি প্রকাশিত এবং প্রচারিত। তো তোমরা ভুলে যেন কোনো সমস্যায় পড়লে আবার রিভিউ দেখে নিবে যে ভিডিওটার মধ্যে কি কি ছিল, কি আলোচনা আমি করেছিলাম। ওভার দ্য ফোনে হোক, মেসেঞ্জারে হোক, কিংবা আমার ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে সেখানেও তোমরা লিখতে পারো। আর তোমাদের পরামর্শ কিন্তু সবসময়ই আমি চেষ্টা করি ইতিবাচক অর্থে গ্রহণ করার। কোনো ভুল ত্রুটি থাকলে সেই বিষয়বস্তুগুলো তোমরা আমাকে একটু ধরিয়ে দিও, কারণ আমরা কিন্তু এখনও অভ্যস্ত হয়ে উঠিনি অনলাইনের যুগে অনলাইনে ক্লাস নেওয়া কিংবা অন্যান্য যে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো আছে শিক্ষার্থীদের, আমরা কিন্তু বুঝতে পারছি না। যে তোমরা যদি আসলে আমাদের সাথে শেয়ার করো, তাহলে আমরা আরও সুন্দর, মসৃণ এবং সুশৃঙ্খল লেকচারগুলো কিন্তু আমরা দিতে পারি বা পরবর্তী আরও কার্যক্রম গ্রহণ করতে পারি। আর আরেকটি সুসংবাদ তোমাদের দিতে চাই আজকে। আমি খুব শীঘ্রই আমার ব্যক্তিগত একটি চ্যানেল, এটি লেকচার বহির্ভূত, এখানে অ্যাকাউন্টিংয়ের কোনো বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করব না। সেখানে আমার যাযাবর ফ্যামিলি নামে একটি চ্যানেল আমি চালু করতে যাচ্ছি খুব শীঘ্রই। এবং সেখানে আমার বিভিন্ন যে আমার ব্যক্তিগত জীবনে বা তোমরা যারা আছো, তোমরা আমার শিক্ষার্থী, তোমরা আমার পরিবারের অংশ, তোমাদেরকে নিয়েও আমি আমার নিয়মিত ভিডিওগুলো ওই যাযাবর ফ্যামিলিতে আমি প্রকাশ করব। তো সেটাও তোমরা একটু খেয়াল রাখবে। সেখানে তোমরা সাবস্ক্রাইব করবে, তোমরা অংশগ্রহণ করবে এবং আমি তোমাদের কাছে যাব। তো যাই হোক, আজকে শুরু করি। যে আমার লেকচার দেখতেই পারতেছো যে আসলে এই যে বোর্ডটা কিন্তু সাদা হয়ে যাওয়া, তাই না? তোমরা কিন্তু এর আগে লেকচারগুলোতে সাদা দেখো না। এইটাও কিন্তু, এই সাদা হওয়ার পেছনেও কিন্তু একজনের আলোচনা কিংবা তার দৃষ্টিভঙ্গি আমার সাথে শেয়ার করা, এটা করেছেন। এবং সেই কাজটি করেছেন আসলে আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার শঙ্কর স্যার। আমি ধন্যবাদ জানাই যে ওনার কারণে আজকে আমি বোর্ডটাকে একটু চেঞ্জ করে দিয়েছি। আসলে ভালো মনে হয়েছে কথাটা, যে স্যার ঠিক বলছে যে ইফতেখার, কেন তুমি বোর্ডটাকে সাদা করতেছো না? তুমি তো ইচ্ছা করলে কাগজ লাগে সাদা করে দিতে পারো। তো যাই হোক, স্যারকে আবারও ধন্যবাদ জানাই যে আসলে এরকম ইতিবাচক কথাবার্তাগুলো কিন্তু অনুপ্রেরণা যোগায়। তো তোমরাও এরকম যদি কোনো বিষয়বস্তু থাকে তাহলে সেটা প্রেজেন্টেশন করবে, আমাকে বলবে। আমি চেষ্টা করব তোমাদের ছোট ছোট ইচ্ছাগুলোকে কিংবা আমার এই ত্রুটি বিচ্ছেদগুলোকে সারা করে নিতে। তো যাই হোক, ধন্যবাদ দিয়ে আমি আমার ক্লাসটা শুরু করছি, যারা তোমরা অনলাইনে আছো। তো ঠিক আছে, ফার্স্ট তোমার খাতাটা রেডি করো। খাতাটা রেডি করো। যদি লিখতে না পারো তাহলে ধীরে ধীরে ভিডিওটা থামিয়ে তুমি অন্তত খাতায় রাইট ডাউন করো। কারণ আমি আগেই বলেছি আজকে 3টা অ্যাকাউন্ট দেখাবো, দেখি জাবেদা দেখাতে পারি কিনা। তো প্রথম বিষয় হচ্ছে যে অঙ্কটা শুরু করি, ইংরেজিতে বলতেছি। In ABC Company Limited buy a machine on 1st January 2017, টাকা 1 lakh and the establishment cost টাকা 10,000, carrying cost টাকা 5,000, and its clearing and forwarding and import duty is টাকা 10,000. Each and every year, 31st December, the books are closed. The expected life of the machine is 10 years. At the end of the expected life,
দ্য মেশিন উইল বি সোল্ড টাকা 25,000. Find out the or calculate the annual depreciation for first 3 years. Requirement 1, calculate depreciation. Requirement 2, record the transaction every year. Requirement 3, show the machinery account and depreciation account. Also show the depreciation in income statement for first 2 years. এবার এটা বাংলা বলে দিই তোমাদের, তোমরা যদি খাতায় লিখে থাকো তাহলে তোমাদের জন্য এটা রেকর্ড আকারে থাকলো, আর যদি লিখে নাও থাকো তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো এবং বারবার শোনার চেষ্টা করো যে আমি কি বলেছি। প্রথমে বলছি এবিসি লিমিটেড তারা একটা মেশিন জানুয়ারি 1 তারিখ 2017 সালে ক্রয় করেছে 1 লক্ষ টাকায়। মেশিনটির সংস্থাপন ব্যয় 10,000 টাকা, বহন খরচ 5,000 টাকা এবং আমদানি শুল্ক 10,000 টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর এবং আয়ুষ্কাল শেষে মেশিনটি 25,000 টাকায় বিক্রয় করা যাবে। তুমি প্রথম 3 বছরে তোমার বলা হয়েছে যে অবচয় নির্ণয় করে, এখানে একটু বলে রাখি যে যেহেতু আচ্ছা ইয়াটা শেষ করি, কোশ্চেনটা বরং শেষ করি। যে 1 নম্বর রিকোয়ারমেন্টে বলা হয়েছে যে 3 বছর অবচয় দেখাও, 2 নম্বরে বলা হয়েছে যে তুমি জাবেদা প্রস্তুত করো, রেকর্ডিং দাও, এবং 3 নম্বরে বলা হয়েছে যে কয়েকটা অ্যাকাউন্ট তৈরি করো। এর মধ্যে হচ্ছে একটি অ্যাসেট অ্যাকাউন্ট, একটি ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট এবং আরেকটি হচ্ছে ইনকাম স্টেটমেন্টটা 2 বছরের জন্য দেখাও। এখানে দেখো যে আমি কিন্তু একবারের জন্য কোনো পদ্ধতি প্রয়োগের কথা আমি বলিনি, যে এটি সরলরৈখিক পদ্ধতিতে করো, স্ট্রেট লাইন মেথডে করো, অথবা সাম অফ দ্য ইয়ার্স ডিজিট মেথডে করো, অথবা ইউনিট বেস বা অ্যাক্টিভিটি বেসে করো, বা যে কোটি শিখিয়েছি তোমাদের। এখানে দেখো যে কোন তথ্যটি উপযুক্ত, কোন পদ্ধতিতে করার জন্য এটা সবচেয়ে সহজে করা যায়। কোনো প্রশ্নে যদি কোনো পদ্ধতির কথা বা প্রয়োগের কথা যদি লেখা না থাকে, অলওয়েজ তোমরা খেয়াল রাখবে যে যেটি সহজ, জটিলতার মধ্যে কিন্তু যাবে না। যেরকম এই অঙ্কটি কিন্তু করা যাবে ইচ্ছা করলে সাম অফ দ্য ইয়ার্স ডিজিট মেথডে করা যাবে। তুমি ইচ্ছা করলে ক্রমহ্রাসমানজের পদ্ধতিতেও তুমি পার্সেন্টেজ বের করেও তুমি করতে পারবে, তুমি এটি সরলরৈখিক পদ্ধতিতেও করতে পারবে। তো এই 3টি পদ্ধতির মধ্য থেকে যদি তুমি সিলেকশন করো তাহলে সবচেয়ে সহজ হচ্ছে আমাদের স্ট্রেট লাইন মেথড, বা আমরা যেটাকে সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি বলি, সেটি হচ্ছে সবচেয়ে সহজ। তাহলে বাকি 2টি পদ্ধতি কিন্তু তুমি অ্যাভয়েড করে যাবা যদি তোমার প্রশ্নে বলা না থাকে। বলা থাকলে তো তোমার অন্য কোনোটা করার কোনো সুযোগই নাই। তো তুমি এই জন্য খেয়াল রাখবে যে কোন পদ্ধতিটি তুমি প্রয়োগ করবে, এই কথাটাই অবশ্যই খেয়াল রাখবে। যে আমি কিন্তু বারবার বলে দিচ্ছি যে তোমাদের জন্য যেটি সহজ, প্রশ্নে কোনো কথা উল্লেখ না থাকলে, উল্লেখ থাকলে তো উল্লেখ অনুযায়ী তোমাকে করতে হবে, এটার কোনো বিকল্প নাই। তো তুমি এই জন্য পদ্ধতি সিলেকশনের ক্ষেত্রে পদ্ধতি এই যে সিলেকশন যখন তুমি করছো, তো সেক্ষেত্রে অবশ্যই তোমার বিচার বিবেচনা কিন্তু থাকতে হবে যে সর্বাধিক শিক্ষার্থীরা কোনটা প্রয়োগ করতে পারে, কোনটা ইজি, কোনটা যিনি খাতা দেখবেন তার জন্য কোনটা সহজ, এই বিষয়বস্তুগুলো কিন্তু অবশ্যই বিবেচনায় আনবে। ইচ্ছা মতন তুমি যদি করে দাও, ধরো তুমি করে দিলে সাম অফ দ্য ইয়ার্স ডিজিট মেথডে তুমি করে দিলা, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে যদি করো, তোমার অঙ্ক তার ভুল হবে না। কিন্তু কেউ যদি এটাকে মনে করে যে না তুমি একটা বাড়তি পাণ্ডিত্য দেখানোর চেষ্টা করেছো, সেটি তার ব্যক্তিগত ধারণা। তো এরকম যদি করে যদি শেষ পর্যন্ত তোমাকে পানিশমেন্ট দেয় তাহলে তো মুসিবত। এই জন্য কমনটাই তুমি করে যাও, যেটা আমরা সচরাচর তোমাদের পরামর্শ দিয়ে থাকি, সেই অনুযায়ী তোমরা এই অঙ্কগুলো প্রেজেন্টেশন করবে। তো যাই হোক, প্রথমে আসি আমি। দেখো আমরা যদি অ্যানুয়াল ডিপ্রিসিয়েশনটা বের করি, ছোট্ট একটা এই বোর্ডে আর কতই বা লেখা যায়, তো তারপরে আমি একটু দেখাই যে আমরা সংক্ষেপে লিখতেছি আজকে। হ্যাঁ, অ্যানুয়াল ডিপ্রিসিয়েশনটা আপনার ফার্স্ট 3 ইয়ার্স, যেহেতু এটা সরলরৈখিক পদ্ধতি আমি প্রয়োগ করতেছি, কোনো পদ্ধতি যেহেতু বলা নাই, তাহলে শুধু
অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন ফর 2017 to 2019, 17, 18, 19 এই 3 বছরে তুমি করবে। তো ঠিক আছে, অ্যানুয়াল ডিপ্রিসিয়েশনটা আমরা আগেই বলি, আবারও বলছি কিন্তু যে এইটা সরলরেখী পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে, স্ট্রেট লাইন মেথড যেটাকে আমরা ইংলিশে বলি। তো ঠিক আছে, অ্যানুয়াল ডিপ্রিসিয়েশনটা বাই করি। প্রথম কাজ হলো যে আমরা ডিপ্রিসিয়েশনটা আমরা বের করে নিলাম। এখানে একটি জিনিস খেয়াল রাখবে যে আমি আসলে আগেই বলেছি যে সীমাবদ্ধতার জন্য কিন্তু আসলে এই অবস্থা করা, কারণ এখানে একটা বিশাল বোর্ড থাকতো, বড় একটা থাকতো বা প্রজেক্টর থাকতো বা কিছু থাকতো, যে এই সমস্ত ম্যাটেরিয়ালগুলো যদি ঠিক মতো থাকতো তাহলে কিন্তু এরকম ছোটো ছোটো করে লিখতে হতো না। তো তারপরেও তোমাদেরকে বলছি, দেখো এটা আগে কিন্তু আমাদের একটা কাজ করা দরকার ছিল, সেটা হলো 1,25,000 কোথায় পেলাম, ভ্যালু অফ অ্যাসেটটা কোথা থেকে আসলো। তাহলে নিশ্চয়ই আমি দেখা দিতাম যে কস্ট প্রাইস 1 লাখ, এস্টাবলিশমেন্ট কস্ট 10,000, ক্যারিং কস্ট 5,000, ইম্পোর্ট ডিউটি 10,000, এই সমস্ত যোগফলটা আমি তখন টোটাল বলতাম যে ভ্যালু অফ অ্যাসেট সমান 1,25,000। তো যাই হোক, মুখে বলে দিলাম যে ওই 1,25,000 টাকা কিন্তু এই ডিপ্রিসিয়েশন বের করার আগে কিন্তু তোমাকে ওই ভ্যালুয়েশনটা করতে হবে, এই যোগফলটা দেখাতে হবে। তো সেটা তুমি দেখেনি। এরপরে আসতেছি যে ঠিক আছে, এইবার আমি তো কি পাইলাম, অ্যানুয়াল ডিপ্রিসিয়েশনটা পেয়ে গেলাম। আর যেহেতু এই অঙ্কে বলা ছিল যে প্রত্যেক বছরের হিসাবকাল বন্ধ হয় 31শে ডিসেম্বরে আর 1 জানুয়ারিতে আমরা এটা ক্রয় করেছি, সেহেতু এটাকে রেকর্ড দেওয়া কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে ফার্স্ট কাজ কিন্তু খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে এই অংশটা, ছাত্ররা এখানেই ভুলটা করে। 1 জানুয়ারি 2017 এই তারিখে কিন্তু অবশ্যই তোমাকে কি করতে হবে, রেকর্ড দিতে হবে। তোমাকে আগে জাবেদা দিতে হবে, এই কথাটি ভুলে যাবে না। আমাদের শিক্ষার্থীরা কী করে, সরাসরি ওই 31 ডিসেম্বরে অবচয় এবং অবচয় স্থানান্তর ইনকাম স্টেটমেন্টে এই দুইটা জাবেদা দিয়ে শেষ করে, কিন্তু ক্রয়টা দেখায় না। ডেফিনেটলি তুমি যদি ক্রয় না দেখাও, সেই ক্ষেত্রে কিন্তু তুমি যে খতিয়ানে পোস্টিং দিবে, কিসের ভিত্তিতে পোস্টিং দিবে, সেই পোস্টিংটা কিন্তু হবে না। তো যাই হোক, আসি যে একটু ঠিক আছে, আমি জাবেদা দেখে এই পাশে প্রয়োজনে খতিয়ান রাখবো না। তা আমি এখানে মূলত 3টা জাবেদা দেখাবো, ফার্স্ট ইয়ারেরটা, আর সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তো একই হবে, শুধু শেষ 2টা জাবেদা এক হবে আর কি, প্রথম জাবেদাটা ই হবে না। তো কয়টা জাবেদা, 3টা জাবেদা আমরা ই করবো। ফার্স্ট হচ্ছে যে আমরা সম্পদটা যে ক্রয় করলাম সেটার জন্য একটা দাখিলা দিব। আচ্ছা, আমি ব্যাখ্যা লিখছি না, ব্যাখ্যাটা মুখে বলে দিচ্ছি। তাহলে আমরা এখানে কি দিলাম, যে মেশিনারি ডেবিট, ব্যাংক অবলিক ক্যাশ ক্রেডিট,
কত টাকা? 1,25,000। এই টাকাটা আমরা 1,25,000-এর জাবেদাটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কি, আমাদের কিন্তু ক্রয় কিন্তু হয়ে গেল। একটি বিষয় খেয়াল রাখবেন যে ক্রয়টি যে 1 জানুয়ারি ঘটবে এমন না, যে কোনো তারিখে কিন্তু ঘটবে, সেই তারিখ অনুযায়ী ক্রয়টা দিয়ে নেবে। আর যদি এমন হয় যে 1 জানুয়ারি না কিনে যদি অন্য কোনো সময় ক্রয় করা হয়, এটা আমরা আগেও আলোচনা করেছি যে সেটা ওই প্রথম বছরটা আংশিক অবচয় বের করতে হবে, অর্থাৎ ওই খণ্ডকালীন সময়ের জন্য বের করতে হবে। এরপরে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে যে 31 ডিসেম্বরে আমাদের অবচয়ের যে নির্ণীত যে অবচয়টা, সেটার একটা দাখিলা দেওয়া এবং অবচয়টাকে 31 ডিসেম্বরে ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করা। এই কাজগুলো করতে হবে। তাহলে এই সময় আমরা কি করতেছি যে ফার্স্ট আমরা অবচয়টাকে আমরা স্থানান্তর করতেছি, রেকর্ড দিচ্ছি। আচ্ছা, এখানে কি লিখেছি? এটা 31 হবে। 31 ডিসেম্বর 2017। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স লিখে ড্যাশ দিয়ে মেশিন লিখবা, আর নিচে হচ্ছে মেশিন ক্রেডিট টাকা 10,000। এখানে একটি বিষয় খেয়াল রাখো যে আমরা যখন আলোচনা করেছিলাম এই চ্যাপ্টারে, তখন কিন্তু বলেছিলাম যে আমরা অবচয়কে দুইভাবে হিসাবভুক্ত করতে পারি। একটি হচ্ছে সম্পত্তি থেকে বাদ দিয়ে দেখানোর পদ্ধতি, আর একটা হচ্ছে সম্পত্তি থেকে বাদ না দিয়ে দেখানোর পদ্ধতি। আমি আজকে যেটা করলাম সেটা হচ্ছে যে অবচয় সম্পত্তি থেকে বাদ দিয়ে দেখানোর যে পদ্ধতিটা, সেটা অনুসরণ করলাম। এখন কেউ যদি এইটা বাদ না দিয়ে যদি সে করে যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, সেটাও কিন্তু আপত্তি নাই, সেটাও তুমি করতে পারবে। তবে সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে, যদি কখনো প্রশ্নে তোমার লেখা থাকে শো দ্য অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, তাহলে অবশ্যই তোমাকে এই সম্পত্তি থেকে বাদ দিয়ে দেখানোর পদ্ধতি তুমি করতে পারবে না। তোমাকে অবশ্যই কিন্তু তখন ওই আমরা যেটাকে বলি পুঞ্জীভূত অবচয় হিসাব, সেই জাতীয় হিসাবগুলো প্রস্তুত করতে হবে। তো ঠিক আছে, লাস্ট জাবেদাটা চলে যাই আমরা। যে আমাদের প্রথম কাজ হচ্ছে তাহলে মেশিনটাকে রেকর্ড দাও, দ্বিতীয় কাজ হচ্ছে বছর শেষে অবচয় নির্ণীত যে অবচয়টা আছে সেই অবচয়টাকে রেকর্ড দাও, এবং তারপরের কাজটা হচ্ছে অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করা। অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর। তো এখন আমি যে কাজটা করবো সেটা হলো, এই যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্সটা আছে, এই ডিপ্রিসিয়েশন এক্সপেন্সটাকে আমরা ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করব। এইটাকে অনেক সময় আমরা বলে থাকি ক্লোজিং এন্ট্রি। এই যে স্থানান্তর যেটা করতেছি, মূলত অবচয় হিসাবটা কিন্তু বন্ধ হয়ে যাবে, অবচয়টা শেষ হয়ে যাবে ওই বছরের জন্য। সেই কাজটাই কিন্তু এখানে হচ্ছে। তাহলে এই তৃতীয় জাবেদার কাজটা কিন্তু আমাদের সংশ্লিষ্ট খরচের খাতটিকে বন্ধ করা, অর্থাৎ এটি একটি ক্লোজিং এন্ট্রি। যদি আমরা নর্মাল জাবেদার হিসাবে যখন কী করি তখন, কারণ আমাদের যখন খতিয়ান করি তখন আমাদের প্রত্যেক বছরই অবচয় হিসাবে কোনো ব্যালেন্স থাকে না বা থাকবে না, সেই কারণে কিন্তু এটাকে কিন্তু বন্ধ করতে হচ্ছে। এছাড়াও আমরা জানি যে এটি একটি আয় ব্যয়বাচক হিসাব বা ব্যয়বাচক হিসাব যাই বলো, সেটাকে প্রত্যেক হিসাবকাল শেষে বন্ধ করতে হয়। এই কারণে আমরা এটা করতে বাধ্য, তাহলে আমাদের কাজটা শেষ হবে। তো যাই হোক, এই মুহূর্তে আমরা সেটাকে স্থানান্তর করতেছি কোথায়? ইনকাম স্টেটমেন্টে। লাস্ট ওয়ান একটু খেয়াল করো যে আমি এখানে লিখেছি ইনকাম স্টেটমেন্ট ডেবিট, অর্থাৎ আমরা কিন্তু জানি যে যখন নাকি আয় বিবরণী করি, আমরা আয় বিবরণীতে আমরা খরচগুলোকে কী করি। যদি টি ফরম্যাটে যদিও আমরা এখন আর ইনকাম স্টেটমেন্ট করি না, লাভ ক্ষতি হিসাব আমরা করি না, লাভ ক্ষতি হিসাব যদি আমরা করতাম
প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যেটাকে বলি, সেটা কিন্তু আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট দিকে কিন্তু বসে, যে অবচয় এই জাতীয়। তার মানে এখানে যে হিসাবটাকে আমরা ডেবিট করেছি, স্থানান্তরের ক্ষেত্রে ওই অ্যাকাউন্টটি ক্রেডিট হয়ে যাবে। আর ইনকাম স্টেটমেন্টে যেহেতু ডেবিট পাশে যা বসে বা লাভ প্রতিষ্ঠানের ডেবিট পাশে যা বসে, এই কারণে আমরা ডেবিট বলি। আধুনিক পদ্ধতিতে আসলে ইনকাম স্টেটমেন্টে ডেবিট ক্রেডিট বোঝার কোনো সুযোগ নেই, তবে খরচ ব্যয় এগুলা আমরা বুঝতে পারি। তো যাই হোক, এটাকে স্থানান্তর করলাম ইনকাম স্টেটমেন্টে, এই ক্ষেত্রে ডেবিট হয়ে গেল, যে ইনকাম স্টেটমেন্ট ডেবিট এবং ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ড্যাশ মেশিন ক্রেডিট। এখানে আমি সংক্ষেপে লিখেছি, আসলে এই ডিপ্রিসিয়েশন এত বড় লেখাটা এখানে সংক্ষেপে কীভাবে লেখে সেটাও তোমাদের দেখাইলাম। কিন্তু পরীক্ষার খাতায় চেষ্টা করবে যদি বিস্তারিত লেখা যায় সেক্ষেত্রে সংক্ষিপ্তটা না লেখার জন্য। স্পেশালি অনেক ছাত্র এই কাজ করে, অ্যাকাউন্টস পেবল এবং অ্যাকাউন্টস রিসিভেবল এই দুটো তারা APAR এইভাবে কিন্তু লেখে। এই সমস্ত ছোট ছোট বা সংক্ষিপ্ত লেখনগুলো কিন্তু হিসাব বিজ্ঞানে পরীক্ষার খাতায় কিন্তু গ্রহণযোগ্য না। একান্তই উপায় না থাকলে আমরা এক্সপেন্স শব্দটা তুমি অনেক ক্ষেত্রে লিখতে পারো সংক্ষেপে, কিন্তু জায়গা থাকলে অবশ্যই তুমি এই কাজগুলো পরিহার করবে। এটার যদি ব্যাখ্যা যদি বলি, বাকিগুলো ব্যাখ্যা আমি বলি না, ব্যাখ্যাগুলো বলে যে প্রথমটা হচ্ছে যে মার্চেন্টাইজ। এখানে দেখো একটা কথা, যে ব্যাংক অবলিক ক্যাশ লিখেছে। ব্যাংক লিখলেও কাটবে না, ক্যাশ লিখলেও কাটবে না, কারণ কারবারিক লেনদেনগুলো বা প্রাতিষ্ঠানিক একটা কোম্পানির, আমি আগে লিমিটেড কোম্পানি বলেছি, ABC লিমিটেড কোম্পানি, ওরা কিন্তু যে কোনো লেনদেন কিন্তু করে থাকে ক্যাশে না করে ব্যাংকের মাধ্যমে করা হয়। এইটাই স্বাভাবিক, আমদানি রপ্তানি বা যেটা করুক যে ধরনের। এই কারণে খেয়াল রাখবে যে আমরা ব্যাংক অবলিক ক্যাশ দিয়ে দিয়েছি, যাতে হতে পারে কোনো একটা লেনদেন ওই সংস্থাপন ব্যয় বা কোনো একটা ক্যাশে হইতে পারে, না হইতে পারে, বা ব্যাংকের মাধ্যমে হইতে পারে। তো ব্যাংকটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, আমি যেন ব্যাংকটাই লিখেছি আগে। তাহলে প্রথমটা হচ্ছে যে মেশিনারি পারচেজ অন ক্যাশ অর ব্যাংক, অথবা তুমি যদি এখানে বাকিতে যদি থাকে তাহলে অ্যাকাউন্টস পেবল। এরপরে আমরা কি করেছি, ডিপ্রিসিয়েশন ধার্য করেছি। তুমি এখানে ব্যাখ্যা লিখবে যে ডিপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার চার্জড, ধার্য করা হইলো বা চার্জ করা হইলো। আর লাস্টে হচ্ছে যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ট্রান্সফার টু ইনকাম স্টেটমেন্ট। তো যাই হোক, ভিডিওটি লম্বা হয়ে যাবে, এই কারণে আজকে আর আমরা এই পর্যন্ত থাকলাম বা রাখলাম। আমরা এইখান থেকে শুরু করব যা আমাদের পরবর্তী যে লেকচারটা, অর্থাৎ এই কোশ্চেনটা কিন্তু খেয়াল রেখো যে আমাদের এইটার ধারাবাহিকভাবে যে এইটা হলো রিকোয়ারমেন্ট অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন, এটা করলাম 1, আর এটা হচ্ছে রিকোয়ারমেন্ট 2। তো রিকোয়ারমেন্ট 1 যদি এইটা হয়, এটা রিকোয়ারমেন্ট 2। তো রিকোয়ারমেন্ট 3টা আমি নেক্সট লেকচারে দেখাবো তোমাদের। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি শেষ করার আগে, যে সেটা হচ্ছে যে আমাদের যেহেতু প্রথম 3 বছরের রেকর্ড দিতে বলছে, অর্থাৎ 2018 এবং 2019, শুধু এই শেষের 2টা জাবেদা হবে। তারপরে আরও 4টা জাবেদা হবে। 2018তেও যে টাকা পরিমাণ জাবেদা একদম হুবহু এক, টাকার পরিমাণ এক, যেহেতু এটা জানুয়ারি 1 তারিখে সংগঠিত হয়েছিল। আর যদি এটা বছরে কোনো এক সময় যদি হতো, তাহলে প্রথম বছর কম হইতো, পরের বছরগুলো ফুল চার্জ হইতো। তাহলে শুধু এই 2টা জাবেদা, এইটা আর হবে না। আমার হাতটা খেয়াল করে, এটাকে বন্ধ করে, মানে এইটা বাদে বাকি 2টা, শেষ 2টা জাবেদা আবারও পুনরায় আরও 2বার লিখতে হবে। লিখে একটা হবে 31 ডিসেম্বর 2018, আর পরের শেষের 2টা হবে 31 ডিসেম্বর 2019। ঠিক আছে? তো তোমরা একটু প্র্যাকটিস করবে, কারণ আমি কিন্তু এগুলো মুখে বলে গেলাম, যে বলা থাকলো তোমাদেরকে, আমি যখন পরবর্তীতে পোস্টিং দিব তখন কিন্তু দেখবা যে স্যার ওই টাকাগুলো কোথা থেকে আসলো খতিয়ানে। কারণ এইখানেই আমি দেখানোর চেষ্টা করবো যে বাকি অংশে ছোটো ছোটো 2টা খতিয়ান যাতে দেখাতে পারি, আর তোমরা যাতে ভুলে না। তো যাই হোক, সে পর্যন্ত পরবর্তী লেকচার দেওয়ার আগ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে, আমার জন্য দোয়া করবে। আর নিশ্চয়ই তোমাদের সাথে আমি আমার নতুন চ্যানেলের ভিউয়ার হিসেবে যাযাবর ফ্যামিলি, তোমরা একটু সার্চ করলে পেয়ে যাবে। আমি এখনও ভিডিও আপলোড করিনি, কিন্তু অলরেডি আমার চ্যানেলটি আছে। হ্যাঁ, যাযাবর লিখলেও JABAR, যাযাবর ফ্যামিলি বানাতে পারো। যাযাবর ফ্যামিলিতে ঢুকলে হবে, তুমি কিন্তু আমার ফ্যামিলির অংশ। তো নেক্সট হয়তো তোমার কাছে যাবো কোনো একটি কারণে। তো সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর যে কোনো কিছু মতামত আমি সাদরে গ্রহণ করবো, এই আহ্বান জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।